আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট লিগ্যাল ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব, যেটা কিনা 10ই জানুয়ারি 2025 সালে সুপ্রিম কোর্ট একটি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পাবলিশ করেছে। সুপ্রিম কোর্ট একটি অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পাবলিশ করেছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটসকে রিক্রুট করার জন্য। এখানে একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 90টা ভ্যাকেন্সি রয়েছে। সুপ্রিম কোর্ট একটা 90টা ল ক্লার্কের প্যানেল প্রিপেয়ার করতে চাইছে এ বছরের জন্য, যেটা কিনা সুপ্রিম কোর্টের 2024 সালের স্কিম অনুসারে সুপ্রিম কোর্ট এই এঙ্গেজমেন্টটা করছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব এই ল ক্লার্ক কাম লিগাল রিসার্চ অ্যাসোসিয়েটস যেটা আছে এটা রিক্রুট করার ক্ষেত্রে তার কী কী এসেনশিয়ালস কোয়ালিফিকেশানস লাগবে, এই পরীক্ষার জন্য ডিটেলস কি সিলেবাস সুপ্রিম কোর্ট রেখেছে, কত মার্কসের পরীক্ষা হবে, কতগুলো পার্টে পরীক্ষা হবে, তার টেন্টেটিভ এক্সামের ডেট কি রয়েছে, তার রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এই সমস্ত ডিটেলসটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যে সমস্ত লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডস রয়েছে তাদের জন্য, এমনকি যে সমস্ত স্টুডেন্টরা বিএলএলবি 5 ইয়ার্স কোর্সের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। যারা 3 ইয়ার্স এলএলবি কোর্স করছে, যারা ফাইনাল ইয়ারে রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। তো সেই ব্যাপারেই কিন্তু আজকের ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা অ্যাডভোকেটস লার্নেড অ্যাডভোকেটস রয়েছে তাদের জন্য। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্ট করার জন্য টোটাল এবছরে ভ্যাকেন্সি রেখেছে 90টা, এবং এই ভ্যাকেন্সি যে রেমুনারেশন দেওয়া হবে, স্যালারি যেটা দেওয়া হবে মান্থলি 80,000 পার মান্থ, 80,000 টাকা প্রতি মাসে। এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, কিন্তু কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট হলেও স্যালারিটা 80,000 টাকা প্রতি মাসে রয়েছে, যেটা কিন্তু অন্যান্য অনেক চাকরির পরীক্ষার থেকেও কিন্তু অনেক বেশি। আর সবথেকে মজার বিষয়টা হলো এটাই যে এই সুযোগটা, এই অপরচুনিটিসটা যারা পাবে তারা সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে, তারা কতই না সৌভাগ্যবান। তো এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে তার ডিটেলসটা আমি জানানোর চেষ্টা করছি, যাতে করে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারে। তো যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের বেসিক যে এসেনশিয়াল কোয়ালিফিকেশানস প্রয়োজন রয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে, সেটা এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই ল গ্র্যাজুয়েট হতে হবে। এই ল গ্র্যাজুয়েট মানে 5 ইয়ার্স বিএলএলবি যেটা আছে ইন্টিগ্রেটেড কোর্স সেটা হলেও হবে, অথবা এলএলবি যে কোর্সটা আছে 3 ইয়ার্সের সেটা পাস করা থাকলেও সে এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। এটা ছাড়া সুপ্রিম কোর্ট কি বলেছে, যে সমস্ত স্টুডেন্টস দ্য ক্যান্ডিডেটস স্টাডিং ইন দ্য 5th year of the 5-year integrated law course or the 3rd year of the 3 years law course under graduation in any stream will also be eligible to apply. The Supreme Court এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা 5 ইয়ার্স বিএলএলবি ইন্টিগ্রেটেড কোর্স করছে তারা সেই ফাইনাল ইয়ারে যারা স্টুডেন্টস রয়েছে, যারা 9th এবং 10th সেমিস্টারে পড়ছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। এমনকি যারা 3 ইয়ার্স এলএলবি কোর্সে পড়ছে তারা যারা 5th এবং 6th সেমিস্টারে রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। এছাড়া আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিলস, রাইটিং অ্যাবিলিটিস। যে সমস্ত স্টুডেন্টস এখানে অ্যাপ্লাই করবে রিসার্চ এবং অ্যানালাইটিক্যাল স্কিলস তাদের থাকতে হবে। এছাড়া তাদের কম্পিউটারের কিছু বেসিক নলেজ থাকতে হবে, কিছু সার্চ ইঞ্জিনস রয়েছে সেই সমস্ত সার্চ ইঞ্জিনসগুলোকে অ্যাসেস করা তাদের অ্যাবিলিটি থাকতে হবে। এইগুলোর ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, যেমন মনুপুত্র, এসএসসি অনলাইন, লেক্সিসনেসিস, ওয়েস্টার্ন ইটিসি, এই সমস্ত যে সমস্ত সার্চ ইঞ্জিনগুলো রয়েছে যেখান থেকে লিগাল ডেটা বা ইনফরমেশনস কালেক্ট করা যায় সেগুলো অ্যাসেস করা অ্যাবিলিটি যেন ক্যান্ডিডেট থাকতে হয়। তো এখন 3টে এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টসের কথা টোটাল বলে দিয়েছে, বা 3টে এসেনশিয়াল কোয়ালিফিকেশনসের কথা বলে দিয়েছে, যে 3টে কোয়ালিফিকেশনস থাকলে যে কোনো একটি থাকলে একটি স্টুডেন্টস কী করতে পারবে, মানে যে কোনো একটি বলতে এখানে প্রথমে যেটা লেগেছে হয় ল গ্র্যাজুয়েট হতে হবে অথবা তাকে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হতে হবে, এবং অবশ্যই তাদের রিসার্চ এবং অ্যানালাইটিক্যাল স্কিলস থাকতে হবে, তাহলেই কিন্তু সে এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। এর সাথে সাথে এখানে একটা এজ রেস্ট্রিকশনসের কথা দেওয়া আছে। সুপ্রিম কোর্ট যে অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ কিন্তু 32 ইয়ার্স, 32 বছরের বেশি কেউ হলে কিন্তু এটার জন্য এলিজেবল নয় অ্যাপ্লাই করার জন্য। কিন্তু 20 বছরের থেকে যেন স্যার বয়সটা কমও না হয়ে থাকে, কিন্তু এই বয়সটা 32 বছর, যে ম্যাক্সিমাম যে 32 বছর বয়স সেটা কিন্তু 7/2/2025 এই 32 বছরটা কাউন্টিং করা হবে। মানে 7/2/2025 যে ডেটটা আছে এই ডেটটা কিন্তু
এই পরীক্ষার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ওই ডেটের মধ্যে 32 বছর বয়স যদি কারো থেকে থাকে তাহলেই কিন্তু এই পরীক্ষার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা দেখতে পেলাম এজ লিমিটের ব্যাপারটা। এবার কিছু ইম্পর্টেন্ট ডেটসের ব্যাপারে বলবো, এই পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য কী কী ইম্পর্টেন্ট ডেটস রয়েছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করব। তো এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 14/1/2025 থেকে। 14ই জানুয়ারি 2025 থেকে অলরেডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 7/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ স্টুডেন্টরা করতে পারবে। আর এই পরীক্ষা এই যে রিক্রুটমেন্টটা হবে, এই রিক্রুটমেন্টের রিটেন এক্সামিনেশন হওয়ার জন্য একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে 9/3/2025। মার্চ মাসের 9 তারিখে রিটেন এক্সাম হবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলে দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি 14/1/2025 থেকে। ফর্ম ফিল আপটা হবে 7/2/2025 থেকে। তার ঠিক এক মাসের মধ্যে 9/3/2025 মার্চ মাসের 9 তারিখ থেকে কিন্তু 9 তারিখে কিন্তু এর পরীক্ষা হবে এই রিক্রুটমেন্টের জন্য। এবার আমি দেখানোর চেষ্টা করব সুপ্রিম কোর্ট যে ল ক্লার্ক কাম লিগ্যাল অ্যাসোসিয়েটস বা রিসার্চ অ্যাসোসিয়েটস যে রিক্রুট করবে সেই পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। এই পরীক্ষা টোটাল 3টে পার্টে হয়ে থাকবে, 3টে ফেজে এই পরীক্ষা হয়ে থাকবে। পার্ট 1 যেটা রয়েছে সেই পার্ট 1-এ এমসিকিউ বেস কিছু কোশ্চেন্স থাকবে, মাল্টিপল চয়েস বেস কিছু কোশ্চেন্স থাকবে, যেখানে কিনা টেস্টিং দ্য ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল অ্যান্ড কম্প্রিহেনশন স্কিলস। তাহলে এমসিকিউ কোশ্চেন্স থাকবে পার্ট 1-এ, টোটাল এমসিকিউ কোশ্চেন্স থাকবে 100টা। পার্ট 1-এ টোটাল এমসিকিউ কোশ্চেন্স থাকবে 100টা, যেটা কিনা 2.5 আওয়ার্স, টোটাল মানে টোটাল 2.5 ঘন্টার এই পরীক্ষাটা হবে। তাহলে টোটাল পার্ট 1-এর যে পরীক্ষা টোটাল 100টা কোশ্চেন্স থাকবে 100 মার্কসের জন্য, আর টোটাল কিন্তু 2.5 ঘন্টার কিন্তু এই পরীক্ষাটা হবে। আর এই যে এমসিকিউ পরীক্ষা সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবার আসবো যারা পার্ট 2-তে যারা চান্স পাবে, সেই পার্ট 2-তে কিন্তু সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনস হবে, যেখানে কিনা রাইটিং অ্যান্ড অ্যানালাইটিং স্কিলস সেটা কভার করবে, কভারিং রাইটিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিলস অফ দ্য স্টুডেন্টস। তাহলে পার্ট 2-তে কিন্তু সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনস হবে, আর পার্ট 3-তে একটা ইন্টারভিউ হবে। তাহলে এই সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশন কত মার্কসের হবে, ইন্টারভিউ বা কত মার্কসের হবে, এই ভিডিওতে কিন্তু এক্ষুনি সেটাই কিন্তু আমি এবার দেখাবো যে টোটাল পার্ট 2-তে কত নাম্বারের পরীক্ষা হবে। পার্ট 2-তে যে সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনসটা হবে সেটা 300 নাম্বারের পরীক্ষা হবে, যেটা কিনা 3.5 ঘন্টার পরীক্ষা হবে। পার্ট 1 এবং পার্ট 2 এই দুটোই কিন্তু একই দিনে পরীক্ষা হবে, মাঝখানে কিছু সময়ের ব্যবধান থাকবে, সেটা আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে জানাচ্ছি। আর যে সমস্ত স্টুডেন্টরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লিয়ার করবে তারা পার্ট 3-তে ইন্টারভিউ দেবে 150 মার্কসের জন্য। তাহলে এই 3টে পার্টে টোটাল পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তার মধ্যে পার্ট 1 হচ্ছে এমসিকিউ বেসড, পার্ট 2 হচ্ছে সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনস, পার্ট 3 হচ্ছে ইন্টারভিউ। এবার আমরা দেখার চেষ্টা করব যে পার্ট 1 এবং পার্ট 2-তে যেটা আমি বলছিলাম যে এটা কম্পিউটার বেস একটা পরীক্ষা হবে। তো পার্ট 1-এর যে এক্সামিনেশনসটা সেটা অনলাইন মোড বা সিবিটি মোডে পরীক্ষাটা হবে, কিন্তু পার্ট 2-তে যে এক্সামিনেশনসটা হবে কোশ্চেন পেপারটা কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখা যাবে, কিন্তু স্টুডেন্টরা অ্যান্সারটা দেবে পেন পেপার মোডে, মানে তাদেরকে পেজ দিয়ে দেওয়া হবে, অ্যান্সার শিট দিয়ে দেওয়া হবে, স্টুডেন্টরা পেনের মাধ্যমে সে অ্যান্সার শিটের মধ্যে অ্যান্সারটা লিখবে, কিন্তু কোশ্চেন্সটা কম্পিউটার স্ক্রিনের মধ্যেই কিন্তু শো করবে। তারপরে বলে দিয়েছে যে অ্যান্সার কি যেটা রয়েছে, এমসিকিউ যে পরীক্ষাটা হবে 100 নম্বরের 2.5 ঘন্টার পার্ট 1-এ, সেই পরীক্ষার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কিটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 10/3/2025 মানে 9 তারিখে পরীক্ষা হবে মার্চ মাসের, তার ঠিক পরের দিনই কিন্তু অ্যান্সার কিটা কিন্তু আপলোড করে দেওয়া থাকবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মধ্যে, এবং এটা ভিজিবল থাকবে 11 তারিখ পর্যন্ত। তাই 9 তারিখে পরীক্ষা হবে, 10 তারিখে কিন্তু এমসিকিউ কোশ্চেনের যে অ্যান্সার কি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের ওয়েবসাইটে আপলোড করবে। স্টুডেন্ট 11 তারিখ পর্যন্ত সেই কোশ্চেন্সের যে অ্যান্সার কিটা সেটাকে তারা দেখতে পাবে। এবং কোনো স্টুডেন্টের যদি অ্যান্সারের সাথে দেখা যায় যে অ্যান্সার কি যেটা দিয়েছে সেটা ভুল অ্যান্সার দিয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টের কাছে অবজেকশনস দেওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। যদি কোনো স্টুডেন্ট মনে করে কনফিডেন্টলি যে অ্যান্সারটা আমি লিখেছি সেই অ্যান্সারটা সঠিক, সুপ্রিম কোর্ট তার ওয়েবসাইটে যে অ্যান্সার কিটা পাবলিশ করেছে সেখানে ভুল রয়েছে, স্টুডেন্টের কাছে সেখানে সুযোগ রয়েছে অবজেকশন জানানোর জন্য। তবে সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে প্রতি কোশ্চেনের জন্য 100 টাকা করে কিন্তু জমা দিতে হবে, পার কোশ্চেন্সে অবজেকশনস করতে গেলে 100 টাকা করে জমা দিতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে উত্তর যেটা স্টুডেন্ট দিয়েছে সেটাই সঠিক, যে অ্যান্সারটা সুপ্রিম কোর্ট তার ওয়েবসাইটে আপলোড করেছে অ্যান্সার কি এর মাধ্যমে সেটা ভুল, সেক্ষেত্রে তার টাকাটা তাকে রিফান্ড করে দেওয়া হবে, সেই ব্যাপারেও কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ইন্টারভিউতে কি কোশ্চেন সেটা আমরা বলতে
পারবো না। পার্ট 1 এবং পার্ট 2-তে যে ডিটেল সিলেবাস রয়েছে এবং সেই ডিটেল সিলেবাসটাকে এবার আমি দেখানোর চেষ্টা করব। পার্ট 1-এ আমি একটু আগেই বলেছি যে এমসিকিউ বেস টোটাল কোশ্চেন্স থাকবে 1 মার্কস করে, টোটাল 100টা, আড়াই ঘন্টার থাকবে। কিন্তু ওই 100 নম্বরের যে কোশ্চেন্স পরীক্ষাতে আসবে এমসিকিউ 100টা কোশ্চেন্স, সেই কোশ্চেন্সের মধ্যে কি কি থাকবে সেটাও কিন্তু এখানে ডিটেল সিলেবাসের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে এখানে 100 নম্বরের এমসিকিউ যে কোশ্চেন্স থাকবে সেখান থেকে কি থাকবে প্রথমেই বলে দেওয়া আছে যে এখানে থাকবে এ রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ ইন ইংলিশ, একটা ইংলিশের কম্প্রিহেনশন প্যাসেজ থাকবে, ফলোড বাই অবজেক্টিভ টাইপ রিলেটেড কোশ্চেন্স অন দ্য প্যাসেজ। যে প্যাসেজটা ইংলিশে থাকবে সেই প্যাসেজ থেকে এমসিকিউ কোশ্চেন সেখানে থাকবে এবং এই এমসিকিউ কোশ্চেন্সগুলোকে স্টুডেন্টদেরকে লিখতে হবে। তাহলে 100 নম্বরের এমসিকিউ কোশ্চেনের মধ্যে একটি পার্টে একটা ইংলিশের প্যাসেজ থাকবে, সেই ইংলিশের প্যাসেজ থেকে এমসিকিউ কোশ্চেন করবে, সেই কোশ্চেন্সগুলো স্টুডেন্টদেরকে লিখতে হবে। তারপরে বলছে অবজেক্টিভ টাইপ অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স থাকবে, যেখানে কিনা টেস্টিং দ্য ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই ল ইনক্লুডিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সিআরপিসি যেটা নতুন আছে, বিএনএসএস সেটা থেকে সিপিসি, আইপিসি বা বিএনএস, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাক্ট। তাহলে আমরা দেখতে পেলাম ল পেপার থেকে অবজেক্টিভ টাইপের অ্যানালাইটিক্যাল যে কোশ্চেন্স আসবে কোন কোন সাবজেক্ট থেকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে, সিআরপিসি থেকে, সিপিসি থেকে, আইপিসি থেকে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে এবং কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে। তাহলে সিআরপিসি, আইপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা নতুন আমাদের বেরিয়েছে, বিএনএসএস, বিএনএস আর বিএসএ, তাহলে এই যে তিনটে অ্যাক্ট, সেই তিনটে নতুন অ্যাক্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে, তার সাথে সাথে কনস্টিটিউশন থাকবে। তাহলে টোটাল কিন্তু দেখা যাচ্ছে 5টা ল পেপার থেকে এমসিকিউ কোশ্চেন্স আসবে, অবজেক্টিভ টাইপ অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে আসবে, কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে থাকবে, ভারতীয় ন্যায় সংহিতা থেকে থাকবে, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম থেকে থাকবে আর বিএনএসএস থেকে থাকবে। এই টোটাল কিন্তু 5টা ল পেপার থেকে এমসিকিউ কোশ্চেন্স থাকবে, যে পার্ট 1-এর পরীক্ষা হবে সেই পার্ট 1-এর পরীক্ষাতে। এছাড়াও অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অন রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ল অ্যান্ড জুরিসপ্রুডেন্স ইন লাস্ট 1 ইয়ার্স, লাস্ট 1 ইয়ারের মধ্যে যে সমস্ত রিসেন্ট ডেভেলপমেন্টস হয়েছে বিভিন্ন ল এবং জুরিসপ্রুডেন্সে, সেখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকতে পারে। তাই টোটাল এই তিনটে যে এরিয়া বললাম, এই টোটাল তিনটে এরিয়া থেকে 100 নম্বরের এমসিকিউ কোশ্চেন হবে আড়াই ঘন্টা, যেটা কিনা পার্ট 1-এ থাকবে। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করছি, ইংলিশের একটা কম্প্রিহেন্সিভ প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে। টোটাল 5টা ল পেপার রয়েছে, তার মধ্যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আইপিসি বা ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে নতুন বেরিয়েছে, এছাড়া ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা সিআরপিসি বা কন্ট্রাক্ট অ্যাক্ট, এই টোটাল যে 5টা সাবজেক্ট আছে, এই টোটাল 5টা সাবজেক্ট থেকে লয়ের এমসিকিউ কোশ্চেন্স থাকবে। এছাড়া রিসেন্টলি যে সমস্ত লয়ের ডেভেলপমেন্টস বা জুরিসপ্রুডেন্সে যে সমস্ত ডেভেলপমেন্টসগুলো হচ্ছে লাস্ট 1 ইয়ারে, সেখান থেকে অবজেক্টিভ টাইপের কোশ্চেন্স থাকবে। তাই টোটাল পার্ট 1-এ 100টা যে কোশ্চেন্স থাকবে, আড়াই ঘন্টার যে পরীক্ষা হবে, তার ডিটেল সিলেবাসটাকে দেখানোর চেষ্টা করলাম, যেটা স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে প্রিপারেশন করার ক্ষেত্রে, যে পার্ট 1-এর সিলেবাসটাই বা কি আছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, তার ডিটেল সিলেবাসটা কিন্তু এখানে আমি দেখানোর চেষ্টা করলাম। এবার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, সেটা কিন্তু অলরেডি কিন্তু আমি বলে দিয়েছিলাম। এবার দেখতে চাইবো আমরা কিনা পার্ট 2-তে। পার্ট 2টা কিন্তু খুব ভাইটাল, কারণ পার্ট 2-তে টোটাল 350 নম্বরের পরীক্ষা থাকবে এবং সেই টোটাল 300 নম্বরের পরীক্ষা থাকবে পার্ট 2-তে। সেই 300 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেই 300 নম্বরের পরীক্ষাতে 3.5 ঘন্টার পরীক্ষা হবে। তো সেই 3.5 ঘন্টার যে পরীক্ষা 300 নম্বরের হবে, সেই 300 নম্বরে টোটাল 3টে কোশ্চেন থাকবে। সেই 3টে কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন থাকবে 150 নম্বরের আর 2টি কোশ্চেন থাকবে 75 নম্বর করে। তাহলে সেই ডিটেল সিলেবাসটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যে পার্ট 2-তে যে সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনসটা হবে, সেখানে 300 নম্বরের যে পরীক্ষা থাকবে প্রশ্ন, সে কি কি কোশ্চেন সেখানে থাকবে। কোশ্চেন নাম্বার 1 সেখানে থাকবে ব্রিফ প্রিপারেশন, একটা স্টুডেন্টকে একটা ব্রিফ প্রিপারেশন করতে দেওয়া হবে। বলছে দিস questions shall require the candidate to prepare a brief synopsis or précis of a case file not longer than 750 ওয়ার্ড, 750টার বেশি ওয়ার্ড যেন না হয়ে থাকে, একটা ব্রিফ, একটা সিনপসিস বা একটা প্রেসি একটা প্রিপারেশন করতে দেবে, যেটা কিনা ম্যাক্সিমাম বলছে একটা পেজে 2টো পাতা যেন হয়ে থাকে। তো ক্যান্ডিডেট উড বি প্রোভাইডেড উইথ এ কপি অফ এ স্পেশাল লিভ পিটিশনস বা এসএলপির একটা পিটিশনস দেওয়া হবে ক্যান্ডিডেটকে, অথবা কোনো সিভিল বা ক্রিমিনাল অ্যাপিলের বা রিট পিটিশনের একটা কপি দেওয়া হবে। তাহলে ক্যান্ডিডেটকে একটা এসএলপি বা স্পেশাল লিভ পিটিশনস বা একটা সিভিল বা ক্রিমিনাল অ্যাপিল বা একটা রিট পিটিশনের কপি দেওয়া হবে। সেখান থেকে একটা স্টুডেন্টকে একটা সিনপসিস বা ব্রিফ সিনপসিস বা একটা প্রেসি প্রিপেয়ার করতে হবে। এটার মধ্যে টোটাল 150 মার্কস থাকবে। তাহলে
পার্ট 2-তে যে 300 মার্কসের কোশ্চেন থাকবে, সে 300 নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনই থাকবে ব্রিফ প্রিপারেশন, যেটা 150 মার্কসের থাকবে। তার জন্য একটা স্টুডেন্টকে একটা স্পেশাল লিভ পিটিশন অথবা একটা সিভিল বা ক্রিমিনাল অ্যাপিল অথবা একটা রিট পিটিশনের কপি দেওয়া হবে। সেখান থেকে একটা ব্রিফ সিনোপসিস বা একটা প্রেসি একটা ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করতে হবে, যেটা কিনা 750 ওয়ার্ডের মধ্যে হতে হবে, এবং এটা থেকে 150 মার্কস কিন্তু থাকবে। এবং এই 150 মার্কসের যে স্টুডেন্ট যে অ্যান্সারটা লিখবে, সেই অ্যান্সারটা জাজ করার ক্ষেত্রে কি প্যারামিটার তারা ইউজ করবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, যে এই 150 মার্কসের কোশ্চেন্সের অ্যান্সার যেটা লিখবে সেটা থেকে একটা স্টুডেন্টের কি তারা দেখতে চাইবে, কিভাবে জাজিং করবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। অ্যাবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু আইডেন্টিফাই অ্যান্ড মার্শাল দ্য relevant facts. Number 2, identification of legal issues before the High Court or Appellate Tribunal. Number 3, comprehensive analysis of the issues as done by the High Court in the impugned decisions, ratio of the impugned decisions, relevant grounds before the Supreme Court, ability to condense informations and structure the document logically and brevity. তাহলে একটা স্টুডেন্ট যে অ্যান্সারটা লিখছে, অ্যান্সারটা লেখার পরে একটা যখন অ্যান্সারটা চেক করা হবে তখন কোন প্যারামিটারগুলোকে তারা দেখবে সেটাও কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। যে কোশ্চেন নাম্বার 1-এ যে ব্রিফ প্রিপারেশন করা হবে সেখানে একটা স্টুডেন্টের কোন কোন দিক দেখা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ একটা স্টুডেন্টের কোন জিনিসটা দেখা হবে ওই রাইটিংটার মাধ্যমে সেটাও কিন্তু এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 2 একটা আসবে, প্রিপারেশন অফ এ ড্রাফট রিসার্চ মেমো। একটা ড্রাফট রিসার্চ মেমো প্রিপারেশন করতে দেওয়া হবে। সেই ড্রাফট রিসার্চ মেমো প্রিপারেশন করার ক্ষেত্রে এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনে একটা the candidate shall be provided with a brief factual dispute, the relevant statutes and precedents to the decided dispute, along with certain irrelevant decisions which modify the line of precedents. তাহলে একটা স্টুডেন্টকে কিন্তু অলরেডি এখানে কি করবে, একটা ব্রিফ ফ্যাকচুয়াল ডিসপিউটস দিয়ে দেওয়া হবে, তার সাথে রেলিভেন্ট স্ট্যাটিউটস এবং প্রেসিডেন্ট দিয়ে দেওয়া হবে। দিয়ে স্টুডেন্টকে একটা কি করতে বলা হবে, ড্রাফট রিসার্চ মেমো তৈরি করতে হবে। এবং এই ড্রাফট রিসার্চ মেমো যেটা একটা স্টুডেন্ট প্রিপেয়ার করবে সেটা 500 থেকে 750 ওয়ার্ডের মধ্যে কিন্তু হতে হবে, এবং ম্যাক্সিমাম এখানে কিন্তু 500 থেকে 750 ওয়ার্ডের মধ্যেই হতে হবে, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে ড্রাফট রিসার্চ মেমো যেটা একটা স্টুডেন্টকে প্রিপেয়ার করতে হবে তার জন্য 75 মার্কস থাকবে, 75 নম্বর থাকবে। সেই 75 নম্বরের জন্য স্টুডেন্টকে কিন্তু ওইখান থেকে একটা ব্রিফ ফ্যাকচুয়াল ডিসপিউট দিয়ে দেওয়া হবে এবং রেলিভেন্ট কিছু স্ট্যাটিউটস এবং যে সমস্ত প্রিসিডেন্টসগুলো রয়েছে, ডিসাইডেড প্রিসিডেন্ট, সেইগুলো স্টুডেন্টকে প্রোভাইড করা হবে। সেইগুলো থেকে একটা স্টুডেন্টকে ড্রাফট রিসার্চ মেমো প্রিপেয়ার করতে হবে, সেখানে 75 মার্কস থাকবে। এবং এই কোশ্চেনে অ্যান্সার লেখার ক্ষেত্রে একটা স্টুডেন্টের কোন প্যারামিটারগুলোকে জাজ করা হবে, অ্যাবিলিটি টু ইউজ রেলিভেন্ট লিগাল সোর্সেস, ইউজ অফ লিগাল ল্যাঙ্গুয়েজ, এক্সপোজিশনস অফ দ্য ল, analysis of the facts and applicability of the law to the facts, structure of the opinion। এই যে টোটাল 5টা জিনিস আছে একটা স্টুডেন্টের, এই প্যারামিটারটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এই কোশ্চেনের অ্যান্সার চেক করার ক্ষেত্রে এই প্যারামিটারটাকে কিন্তু জাজ করা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, যেখানে অ্যানালাইটিক্যাল কিছু কোশ্চেন্স থাকবে। তো বলছে ইন দিস কোশ্চেন্স এ ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যান্সার 1 out of 5 অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স ইন 350 to 500 ওয়ার্ডস। 350 থেকে 500 ওয়ার্ডের মধ্যে একটি অ্যানালাইটিক্যাল কোশ্চেনের অ্যান্সার একটা স্টুডেন্টকে দিতে হবে। যেখানে টোটাল 5টা কোশ্চেন্স প্রোভাইড করা হবে আউট অফ 5, সেখানে একটি কোশ্চেনের অ্যান্সার একটা স্টুডেন্টকে লিখতে হবে এবং সেটা 350 থেকে 500 ওয়ার্ডের মধ্যে হতে হবে। এবং এই অ্যান্সারটা লেখার ক্ষেত্রে স্টুডেন্টদের কোন কোন জিনিসগুলোকে দেখা হবে, presentations and development of an argument through reasons and appropriate examples, coherence and structure of the answer, sentence constructions and grammatical যে ব্যাপারগুলো আছে অ্যান্সার লেখার ক্ষেত্রে, এই যে কোশ্চেন্স এর অ্যান্সারটা লিখবে অ্যানালিটিক্যাল যে 5টা কোশ্চেনের মধ্যে থেকে একটি কোশ্চেন্স লেখা হবে 75 মার্কসের জন্য, এই জিনিসগুলোকে একটা স্টুডেন্টের দেখা হবে। তাহলে আমি দেখানোর চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট যে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটস যে রিক্রুট করবে, সেই রিক্রুটমেন্টের যে পরীক্ষা হবে তার ডিটেল সিলেবাসটাকে দেখানোর চেষ্টা করলাম। ডিটেল সিলেবাসটা শুধু নয়, তাহলে অ্যান্সার লেখার পর কোন কোন ভিত্তিতে অ্যান্সারটাকে চেক করা হবে, স্টুডেন্টের কোন দিকগুলোকে দেখা হবে সেই অ্যান্সারগুলোর মধ্যে, আমি সেটাকেও কিন্তু ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। হয়তো এত ডিটেলসে অন্য কোনো জায়গায় ইনফরমেশনস আপনারা পাবেন না, কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে সেটাকে আমার যারা লার্নেড ফ্রেন্ডস রয়েছে, যারা জুনিয়র্স রয়েছে, তাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এবার আমি এখানে বলার চেষ্টা করব যে এই পরীক্ষা যেটা নেওয়া হবে, যেটা কিনা তার রেজাল্ট যেটা বেরোবে, সে রেজাল্টটা এখানে বলে দেওয়া আছে যে ক্যান্ডিডেটকে
পার্ট ওয়ানের যে পরীক্ষাটা দেবে সেই পার্ট ওয়ানের পরীক্ষাতে কমপক্ষে 40% মার্কস পেতে হবে। 40% মার্কস যদি না পায় তাহলে কিন্তু সেই খাতাটা অটোমেটিক্যালি রিজেক্ট করে দেওয়া হবে। আর 40% মার্কস যদি কোনো ক্যান্ডিডেট যদি পার্ট ওয়ানে না পেয়ে থাকে তাহলে পার্ট টু এর যে খাতা সেটা কিন্তু আর চেক করা হবে না। কোনো স্টুডেন্ট যদি 40% মার্কস যদি পেয়ে যায় তবেই তার পার্ট টু এর খাতাটাকে দেখা হবে, এবং পার্ট টু তে একটা স্টুডেন্টকে মিনিমাম 50% মার্কস পেতে হবে, অথবা যে কাট অফ মার্কসটা তারা স্পেসিফাই করবে সেই কাট অফ মার্কসটা একটা স্টুডেন্টকে পেতে হবে। যদি কোনো স্টুডেন্ট পার্ট ওয়ান এবং পার্ট টু এটা যখন পাস করে যাবে তখন তার একটা নাম্বার তখন দুটোকে অ্যাড করা হবে, পার্ট ওয়ান এবং পার্ট টুর অ্যান্সারটাকে অ্যাড করার পরে তখন তার একটা প্যানেল তৈরি করা হবে ইন্টারভিউয়ের জন্য। তারপর সে সমস্ত স্টুডেন্টদের নাম তাদের পোর্টালে দেবে, তাদেরকে ইন্টারভিউয়ের জন্য তখন ডাকা হবে। একটা স্টুডেন্ট যদি ইন্টারভিউতে সুযোগ পায়, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই বলে দেওয়া আছে সেই স্টুডেন্টের এসি 3 টায়ারের টিকিট সুপ্রিম কোর্টে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সেটা কিন্তু প্রোভাইড করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখানে আরও অনেক ফেসিলিটিসের কথা বলে দেওয়া আছে। যদি কোনো স্টুডেন্ট ইন্টারভিউ যদি ক্র্যাক করে যায় সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা কোন সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস স্যারের কাছে উনি থাকবেন ল ক্লার্ক হিসেবে বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, সেই পেপারসটাও কিন্তু স্টুডেন্ট দিতে পারে। তাহলে কত বড় একটা অপরচুনিটি যেখানে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসদের কাছে থেকে ল ক্লার্ক হিসেবে রিসার্চ অ্যাসোসিয়েটস হিসেবে সেখানে কাজ করতে পারবে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি সমস্ত স্টুডেন্টদের জন্য, যেটা কিনা এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। এছাড়াও এই পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন ফিস রয়েছে সেটা একটু বলে নেওয়া দরকার আছে। রেজিস্ট্রেশনের জন্য মাত্র 500 টাকা করে ঠিক করা হয়েছে। এই 500 টাকাটা স্টুডেন্টরা অনলাইনে ফিল আপ করতে পারবে। এই পরীক্ষার জন্য টোটাল 23টা সিটিজ রয়েছে। সেই 23টা সিটির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও কিন্তু একটা সিটিজ। তাহলে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তোমরা কলকাতা সিটিটাকে পরীক্ষা সেন্টার হিসেবে রাখতে পারো, তোমাদের কলকাতাতেই কিন্তু পরীক্ষা সেন্টার পড়বে। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে এঙ্গেজমেন্টটা বা এই চাকরিটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস। স্টুডেন্টরা কখনো এটাকে পার্মানেন্ট বলে ক্লেম করতে পারবে না। এটাও কিন্তু এখানে আমাদের ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে কিন্তু এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবার আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে ডিউটিস হবে ল ক্লার্ক। যদি কোনো স্টুডেন্ট ল ক্লার্ক হিসেবে চান্স পেয়ে যায় বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে চান্স পেয়ে যায় তাহলে তার কাজটা কি থাকবে। সুপ্রিম কোর্ট যে রিক্রুটমেন্টটা করছে 80,000 টাকা করে প্রতি মাসে যে স্যালারি দেবে, সেক্ষেত্রে যারা ল ক্লার্ক হিসেবে এখানে চান্স পাবে তাদের ডিউটিস বা রেসপন্সিবিলিটিস কি থাকবে ল ক্লার্ক হিসেবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। প্রিপেয়ারিং ব্রিফ সামারি অফ ফ্রেশ অ্যাডমিশন ম্যাটার। সুপ্রিম কোর্টে যে সমস্ত ফ্রেশ অ্যাডমিশনসগুলো হবে মামলার সেগুলো ব্রিফ সামারি প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ারিং এ সিনোপসিস অফ রেগুলার হিয়ারিং ম্যাটার্স, সিটিং ইন দ্য কোর্ট ডিউরিং দ্য হিয়ারিং অফ রেগুলার ম্যাটার্স অ্যান্ড নোটিং ডাউন অল দ্য আর্গুমেন্টস। সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচার প্রক্রিয়াগুলো হয় সুপ্রিম কোর্টের মধ্যে উপস্থিত থেকে সেই সমস্ত আর্গুমেন্টগুলো ব্রিফ নোটিং এবং সেগুলোকে প্রতিদিন কিন্তু সেগুলো কোর্টের মধ্যে থেকে অবজার্ভ করার ব্যাপার থাকবে। এছাড়া ক্যারিং আউট রিসার্চ ওয়ার্ক ফর অ্যাসিস্টিং দ্য জাজ ইন প্রিপারেশন অফ ড্রাফট জাজমেন্ট। কত বড়ই একটা কিন্তু কাজ। সুপ্রিম কোর্টে যে সমস্ত অনারেবল জাস্টিসরা যখন ড্রাফট জাজমেন্ট প্রিপেয়ার করবে সেক্ষেত্রে তাদেরকে অ্যাসিস্ট করা রিসার্চ ওয়ার্কের মধ্যে এই ল ক্লার্কের কিন্তু কাজ থাকবে। তাহলে অনেক বড় একটা সুযোগ, অনেক বড় কিন্তু সম্মানের কাজ। যে কোনো ল স্টুডেন্টরা এটা কিন্তু ড্রিম দেখে থাকে সুপ্রিম কোর্টে যাওয়া বা সুপ্রিম কোর্টে কোনো অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে কাজ করা বা কোনো জাজের কাছে থেকে কাজ করা। এই অপরচুনিটি কিন্তু এখানে স্টুডেন্টরা পাচ্ছে এই পরীক্ষার মাধ্যমে, এবং সেখানে কিন্তু একটা ভালো রেমুনারেশনও পাচ্ছে পার মান্থ 80,000 টাকা করে। নেক্সট বলছে টু অ্যাসিস্ট দ্য জাজ ইন প্রিপেয়ারিং স্পিচেস অ্যান্ড একাডেমিক পেপার্স। বিভিন্ন স্পিচ বা একাডেমিক পেপার জাজেস সুপ্রিম কোর্টে যারা অনারেবল জাস্টিস রয়েছেন ওনাদেরকে অ্যাসিস্ট করতে হবে এই সমস্ত স্পিচ এবং একাডেমিক পেপার্সগুলো প্রিপেয়ার করার ক্ষেত্রে। টু প্রিপেয়ার হেড নোটস অফ দ্য জাজমেন্টস অথর্ড বাই দ্য জাজেস ইফ রিকোয়ার্ড। To perform any other work as directed by the judge, a law clerk attached with the registry shall undertake the task as directed by the supervising authority. এগুলো ছাড়াও সুপারভাইজিং অথরিটির জন্য কোনো কাজ দিয়ে থাকে একটা ল ক্লার্ককে সেই সমস্ত কাজগুলো করতে হবে। আজকের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট 10ই জানুয়ারি 2025 সালে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্টের ব্যাপারে তার ডিটেলসটাকে দেওয়ার চেষ্টা করলাম, যেখানে দেখানোর চেষ্টা করলাম টোটাল কী এসেন্সিয়াল এলিজিবিলিটি রয়েছে, তার সিলেবাস কী রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, কোন পেপারে কী সাবজেক্ট থাকবে, ডিটেল সিলেবাসটা কী রয়েছে, অ্যান্সার কবে বেরোতে পারে, ফর্ম ফিল আপ কবে হবে, সম্পূর্ণটা দেওয়ার কিন্তু চেষ্টা করলাম। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ রয়েছে আমার লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডদের জন্য এবং যারা ফাইনাল ইয়ারের ল স্টুডেন্ট আছে তাদের জন্য। যারা আমার এই ভিডিওটাকে দেখবেন এই সমস্ত অ্যাসপিরেন্ট যারা রয়েছে যারা বিভিন্ন পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের কাছে একটু সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করবেন, তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো তাদের উপকার হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে বন্ধ থাকবে।